আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ দুই আলোচক। আমার বামে রয়েছেন অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান, ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সর্ববামে রয়েছেন জি9 এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। আপনার দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা বার্তা কক্ষের আপডেট জানবো। আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছ থেকে জানতে চাই যে আজকের দিনের উল্লেখযোগ্য কি সংবাদ রয়েছে। ধন্যবাদ জিয়াউল হক সবুজ। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বপ্ন পূরণের আগে দমে না যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হবে এমন পরিস্থিতি নেই। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে উদ্বেগের চেয়ে তিনি বেশি অবাক হয়েছেন বলে জানিয়েছেন তিনি। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে সেটা জানতে চাওয়া হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশি বিদেশি সব ষড়যন্ত্রের ২০ দাঁত ভেঙে দিয়ে হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার হবে তাদের আজকের অঙ্গীকার। ষড়যন্ত্রকারীরা চায় না দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক। সাতক্ষীরার কলারয়ে বিএনপির জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক কমিটি নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির নেতারা চান ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে। ছাত্র জনতা হত্যাযজ্ঞে জড়িতদের বিচার নিশ্চিতের দাবিও জানিয়েছেন তারা। দেশের 10টি ব্যাংক দেউলিয়া হয়ে আছে। এই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সহায়তা দেওয়া হবে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। কেন্দ্রীয় ব্যাংকের আগের সব নীতি পর্যালোচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি। সবুজ, দিনের খবরের মধ্যে এসবই ছিল গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিনের সঙ্গে। আমরা বেশ কিছু বিষয় শুনলাম, যেখানে শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয় ছিল, ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয় ছিল। একই সাথে আমরা যেটা দেখলাম যে অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্ণ হয়েছে। এসব নিয়ে আলোচনা করব। শুরুটা করতে চাই অধ্যাপক সিদ্দিকুর রহমান খানকে দিয়ে। যে আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্ণ হলো, এই যে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে আমরা কতটুকু এগোলাম, আর যদি রাষ্ট্র মেরামতের কথায় বলা হয়, সেই ক্ষেত্রে আসলে এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকারের 1 মাসের অর্জন কোনটুকু বা কতটুকু অর্জন করলাম আমরা? ধন্যবাদ জিয়াউল হক সবুজ আপনাকে, এবং আমার সাথে যিনি সহ আলোচক আছেন শান্ত ভাই, আমার খুব প্রিয় মানুষ, তাকেও শুভেচ্ছা, এবং এই মধ্যরাতে দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও। আমরা যেটি আপনি বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের 1 মাস পূর্তি হয়েছে আজকে। আমরা সকলেই জানি যে একটি ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, এবং যে সরকার গত 15 বছর ধরে বাংলাদেশের মানুষের উপর এক ধরনের দানবীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, সেই সরকারের পতন হয়েছে গত 5 আগস্ট। এবং শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তার সরকারের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, দলের ব্যক্তি, অনেকেই আত্মগোপনে আছেন, অনেকেই ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃক আটক হয়ে তারা কেউ রিমান্ডে আছেন, কেউ ইতিমধ্যেই কারাগারে আছেন। তো এরকম একটা অবস্থার মধ্যে আমরা জানি যে শেখ হাসিনা সরকারের পতনের 3 দিন পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করেছে। পরে এই সরকারের আরও পরিধি সম্প্রসারিত হয়েছে, এবং তারাও আজকে 1 মাস অতিক্রম করেছে। তো আমরা এই 1 মাস যে সরকারের হলো, তাদেরকে আমরা আবারও অভিনন্দন জানাচ্ছি। দেখেন, বাংলাদেশে এই গত 15 বছরে শেখ হাসিনার নেতৃত্বে যে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকার ক্ষমতাসীন ছিল, সেই ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ 3টি অঙ্গশক্তি আছে, আমরা নির্বাহী বিভাগ, শাসন আইন বিভাগ এবং বিচার বিভাগ, প্রত্যেকটা বিভাগকে তারা একেবারে তছনছ করে একটা ভঙ্গুর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। আমরা নির্বাহী বিভাগে আমরা দেখি যে যারা মন্ত্রী ছিলেন, এমনকি আমাদের যারা আমলা বাহিনী ছিলেন, আমলাতন্ত্র, পুলিশ, সমস্ত জায়গাতেই তারা চরম দলীয়করণের মধ্য দিয়ে
একটি রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ অঙ্গশক্তি সেটাকে একেবারে ভঙ্গুর একটা অবস্থার মধ্যে নিপতিত করেছিল। আইন পরিষদের কথা আমরা বলবো যে রাজনীতিবিদদের হাত থেকে মানে আইনসভা সেটাও বিতাড়িত হয়েছিল। আইন পরিষদে আমরা দেখেছি শেষ নির্বাচনে কি পরিমাণ মানে রাজনীতি বহির্ভূত মানুষের অংশগ্রহণ হয়েছে। তারপরে বিচার প্রশাসন, সেটাও তো আমরা জানি যে একটা সময় আমরা বলতাম যে সরকার নিম্ন আদালতে হস্তক্ষেপ করে, কিন্তু আনফরচুনেটলি আমরা গত ১.৫ দশকে দেখেছি যে বাংলাদেশ উচ্চ আদালতেও আমরা সেইখানে তাদের হস্তক্ষেপের ফলে বিচারপতি শামসুদ্দিন আহমেদ মানিকের মতো বিচারপতি আমাদের দেখতে হয়েছে, এবং তার কি পরিণতি হয়েছে সেটাও আমরা এখন লক্ষ্য করছি। অর্থনৈতিক ক্ষেত্রে এই সরকার বড় বড় মেঘা প্রকল্প, যেগুলো মেঘা দুর্নীতির একটা বড় মানে উপকরণে পরিণত হয়েছিল, সেইগুলো দেখিয়ে আমাদেরকে একটা উন্নয়নের ফিরিস্তি প্রতিনিয়ত বাংলাদেশের মানুষকে শুনিয়ে গেছেন। কিন্তু এই সরকারের পতনের পর আমরা এই উন্নতির নামে, যেটা গণতন্ত্রের বিকল্প হিসাবে তারা উন্নতির কথা বলতে গেছেন, সেটাও যে কত অন্তঃসারশূন্য অবস্থার মধ্যে আছে সেটি আমরা দেখেছি। আজকেও আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে 10টা ব্যাংক কার্যত দেউলিয়া অবস্থার মধ্যে আছে। তো এইরকম একটা সীমাহীন লুটপাট, লুটেরা অর্থনীতি, আমাদের আমলাতন্ত্রের মধ্যে রাজনীতিকীকরণ, এবং সেই পুলিশ বাহিনী যেটা রাষ্ট্রের জনগণের বন্ধু হওয়ার কথা, সেই বাহিনীতে আমাদের বেনজিরের মতো মানে আইজিপির অবস্থান আমরা দেখি। এখন 2জন আইজিপি, সাবেক আইজিপি এই মুহূর্তে মানে গ্রেপ্তার অবস্থায়, এবং সম্ভবত ওনাদের এখনো রিমান্ড শেষ হয় নাই। এরকম একটা অবস্থার মধ্য দিয়ে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আমরা প্রায় 1000 খানেক মানুষের আত্মহুতি এবং প্রায় 18,000 মানুষ যারা মানে কি বলবো যে আহত অবস্থায় আছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, কারো চক্ষু নষ্ট হয়েছে, তাদের রক্ত এবং তাদের ত্যাগের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার 1 মাস পূরণ করেছে। যে বিষয়গুলো বলেন আসলে এই সব ক্ষেত্রে আমরা এই 1 মাসে কতটা আমি এখন আসছি যেটা, যে এই সরকারের প্রতি মানুষের কিন্তু একটা আস্থা, মানে আস্থা যেমন আছে প্রত্যাশাও আছে। ফলে এই সরকার তাদের যে কার্যক্রম পরিচালনা করছে, প্রতিটা আমি বলবো ব্যক্তিগতভাবে যে এই সরকার কিন্তু কোনো স্বাভাবিক প্রক্রিয়া যেহেতু আসেনি, মানুষের আকাঙ্ক্ষা এবং তাদের দায়িত্বটাও অনেক বেশি। তো 1 মাস অতিক্রান্ত হয়েছে, আমরা যদি সময়ের বিবেচনা করি এটাকে খুব বেশি সময় আমরা বলবো না যে 1 মাস হয়েছে। 15 বছর ধরে যে জঞ্জাল আমাদের রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় আছে, সেইখান থেকে একটা বিপ্লবের মধ্য দিয়ে এই সরকারের আকস্মিক পতনের পর এই দেশের মানুষ কিন্তু খুব মানসিকভাবেও একটা প্রস্তুত ছিল না যে এরকম একটা পরিস্থিতির মধ্যে একটা সরকার গঠিত হবে, এবং সেই সরকার তো ফলে মানুষের যে এই বিপ্লবের পরবর্তী সময়ে এক ধরনের যারা পতিত হয়েছে তাদের ষড়যন্ত্র, অন্যান্য দেশি বিদেশির কথা একটু আগেও আমরা শুনতেছিলাম যে ষড়যন্ত্র, সব কিছু মিলিয়ে এই সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জের মধ্যে একটা ছিল আইন শৃঙ্খলা রক্ষা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। আমরা দেখেছি যে এই ক্ষেত্রে সরকার প্রথম দিকে বেশ ব্যাগ পেতে হয়েছিল, এখন আস্তে আস্তে পরিস্থিতিটা গুটিয়ে মানে কিছুটা গুছিয়ে আনতে সক্ষম হয়। আমাদের কাছে একটা মোটা দাগের, আমাদের তো বড় রকমের সংস্কার বলেন, অন্যগুলো তো একটু সময় সাপেক্ষ, কিন্তু মানুষের জনজীবনের স্বস্তির জন্য কতগুলো জিনিস যেগুলো আছে, যেটা আমরা আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতির কথা বলি, দৈনন্দিন জীবনে আমাদের যে নিত্য ব্যবহার্য জিনিসের যে ঊর্ধ্বগতি এবং সেখানে মূল্যস্ফীতিজনিত যে আমাদের সমস্যা, সেইগুলো কিন্তু আমাদেরকে দৈনন্দিন জীবন মানুষ এইটা থেকে কতটুকু মানুষ মুক্তি পায় সেটার উপরও কিন্তু মানুষ সরকারের সাফল্য ব্যর্থতা সেটা মূল্যায়ন করে। সেইখানে এই সরকার কিছুটা হলে সফলতা হয়েছে, কিন্তু খুব বেশি যে অর্জন তাদের হয়ে গেছে সেটা না। আরেকটা বড় কথা আমাদের যে আমরা এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে সময়ে আমরা রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের কথা আমরা শুনছি, কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত বুঝতে পারি নাই যে এই সরকারও কি সংস্কার করতে চায় এবং আমরাও জনগণ কি সংস্কার চাই, এটাও কিন্তু আমাদের কাছে এখনো স্পষ্ট হয় নাই। আমাদের সামনে কোনো রুটম্যাপ এই সরকারও উপস্থাপন করে নাই, এবং আমরা এই দেশের যারা স্টেক হোল্ডার আছে, যেমন রাজনৈতিক দল, তারপরে আমাদের সুশীল সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র, তারাও কিন্তু ওইভাবে স্পষ্ট করেনি। ফলে আমি মনে করি যে 1 মাস সময় অতিবাহিত হয়েছে, আমাদেরকে এই সরকার এখন অতি দ্রুত তাদের মূল কর্মপরিকল্পনা, সংস্কারের কর্মপরিকল্পনাটা সেটা তারা উপস্থাপন করবেন। আমাদের রাষ্ট্রের যে অবস্থা, সেই অবস্থার মধ্য দিয়ে একটা খোল নালচে পরিবর্তনের সংস্কারের তো আমাদের দরকার। সেই সংস্কারের জন্য যে
সময়ের প্রয়োজন, সেই সময়টা এই সরকার কতদিন নেবে বা কতটুকু কতটুকু দরকার সেটা তো এইগুলো আমাদেরকে বিবেচনা করে আমরা যেটা চাই যে একটা সরকারের পক্ষ থেকে অন্ততপক্ষে এখন একটা স্পষ্ট ধারণা এবং রোডম্যাপ আমাদের সামনে উপস্থাপন করতে হবে, না হলে মানুষ কিন্তু সংশয়ের মধ্যে থাকবে। জি, ডাক্তার সায়ন্ত, আপনার কাছে একই প্রসঙ্গে জানতে চাই, যেখানে সীমাহীন দুর্নীতি, লুটপাট, বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে, যেটা বলছিলেন যে বিশেষ করে 15 বছরের যে জঞ্জাল, এটা সরাতে নিশ্চয়ই সময় লাগবে, কিন্তু এই 1 মাস যেই স্টার্টিংটা হয়েছে, 1 মাসে আসলে যেই গতিতে এগোনোর কথা সেইভাবে আমরা এগোতে পারছি কিনা, আমরা রাইট ট্র্যাকে আছি কিনা? আপনাকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে আলোচনায় ডক্টর সিদ্দিকুর রহমান আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভকামনা থাকলো। দেখেন, 16 বছর আগের 2 বছর, অ্যাকচুয়ালি 18 বছর, 1/11-এর 2 বছরের এক্সটেনশনই হচ্ছে আওয়ামী লীগ সরকার। ফলে 18 বছরে বাংলাদেশটাকে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে নেতিবাচকভাবে, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, জাতীয় মানবাধিকার সংস্থা থেকে শুরু করে পুলিশ প্রশাসন, নানান রকমের বাহিনীতে দলীয় গুন্ডা পান্ডাদের ঢুকিয়ে যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রকে তাদের লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে, সেইখানে একটা অরাজনৈতিক নির্দলীয় সরকারের কয়েকজন মানুষের পক্ষে রাতারাতি খুব বৈপ্লবিক কিছু করে ফেলা সহজ নয়, মোটেই সহজ নয়, অনেক কঠিন। কারণ তারা সিদ্ধান্ত দিবেন, কাজগুলো যাদের দিয়ে এক্সিকিউট করবেন ফিল্ডে, সেই লোকগুলো আপনি প্রথম লেয়ার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কোথায় যাবেন, সবগুলোই তাদের লাঠিয়াল। কোনোটা ভয়াবহ গুন্ডা, কোনোটা মৃদু গুন্ডা, কোনোটা একটু মোটামুটি সাপ্রেস হয়ে থাকা যেই সংখ্যাটা, তাদের 16 বছর 18 বছরে প্রমোশন না দিয়ে এমন জায়গায় রেখেছে যে তাদেরকে এনে মূল দায়িত্বে বসানোর মতো সুযোগও কিন্তু তেমন নাই। তার মধ্য দিয়ে এই সরকার যে কাজগুলি ইতিমধ্যে করেছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যেমন জুলাই হত্যাকাণ্ডে যে গণহত্যা, সেই গণহত্যার বিচারের ব্যাপারে তারা দৃঢ় অবস্থান নিয়েছে সেটা, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে ইতিমধ্যে সেটার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজটি তারা করেছে সেটি হলো স্থানীয় সরকারে যে আওয়ামী লীগের গুন্ডারা বিনা ভোটে যে দখলদারিত্ব কায়েম করেছিল তাদের সবাইকে বাদ করে দিয়েছে, সেটা তাদের ওই মাস্তানির জায়গাটাকে খর্ব করেছে। এইটা গুরুত্বপূর্ণ আরেকটা। তৃতীয় আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা সাধারণত যে কোনো সময়ে রাজনৈতিক দলের সরকার থাকলে করা সম্ভবই হয় না, এবং আমি বিশ্বাস করি কেউ করতে পারতো কিনা, সেরকম একটা বড় সিদ্ধান্ত, যেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে সম্পদের বিবরণী চাওয়া। কারণ এদের যেহেতু এই মুহূর্তে এমন একটা পরিস্থিতি বিরাজ করছে যে এটা চাওয়া যায়, আর রাজনৈতিক দলের সরকার থাকলে তাদের পোষ্য, পৃষ্ঠপোষকতাকারী, সুবিধাভোগী, নানান রকমের সম্পর্কিত গ্রুপ থাকে, তাদের জন্য এটা করা খুব দুরূহ হয়ে পড়তো। এরকম অনেকগুলো স্পষ্ট অবস্থান সরকার দেখিয়েছে। এরকম আপনার এই যে বিভিন্ন বিচারের প্রশ্নে, তারপর ফ্যাসিবাদের সঙ্গে যুক্তদের বিষয়ে কোনো ছাড় এখনো দেওয়ার নমুনা আমরা পাইনি। তবে কিছু কিছু ক্ষেত্রে ধরেন আর একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে স্বর্ণা দাস নামে একটা 13 বছরের বাচ্চা মেয়েকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। তার যে প্রতিবাদ বাংলাদেশ সরকার করেছে, এই প্রথম আমার লাইফে আমি এই প্রথম মনে হলো সার্বভৌম একটি সরকার বাংলাদেশে আছে যারা ইন্ডিয়ার এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটা যৌক্তিক শক্ত অবস্থান নিয়ে সঠিক ভাষায় প্রতিবাদটা করেছে। এরকম এটা আমরা ফেলানির ক্ষেত্রে করতে পারিনি, বা অনেক হত্যাকাণ্ডের সময় করতে পারিনি। শত শত হত্যাকাণ্ড হয়েছে। এমনকি এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশ্ববরেণ্য ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আজকেও বলেছেন ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যত সমতার ভিত্তিতে। এই অবস্থান স্পষ্ট ঘোষণা দেওয়া, এটিও অতীতে আমরা খুব কমই দেখেছি। হ্যাঁ, ফলে এরকম অনেকগুলো পজিটিভ মুভ আমরা দেখতে পাচ্ছি। এখন যদি দেশের মানুষ এবং ফ্যাসিবাদের বিরোধী সব শক্তি এক হয়ে এই সরকারকে সহযোগিতা না করে, তাহলে এই মুভমেন্টগুলো চালিয়ে নেওয়া তাদের পক্ষে কঠিন হবে। ফলে তাদেরও দায়িত্ব আছে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে তাদের সঙ্গে নিয়ে চলা, আবার এই যে শক্তি তাদেরও দায়িত্ব আছে এই সরকারকে সহযোগিতা
করে সুন্দর যে স্বপ্ন আমরা দেখছি এতদিন ধরে, সেই দেশ নির্মাণের যাত্রাটায় ওনারা শুরু করে দিয়ে যেতে পারেন, যেই যাত্রাটা অব্যাহত রাখবে নির্বাচিত সরকার সেটি করার। তবে কিছু কিছু সমালোচনা করার জায়গাও আছে, কিন্তু সেটা মোটা দাগে বলি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই যে গুম খুন হত্যা হামলা মামলা আয়নাঘর নিয়ে এত ঘটনা ঘটেছে, যদিও সেটা সময় সাপেক্ষ, কিন্তু আরেকটু তড়িৎ গতিতে সেটা কিভাবে করা যায় সেটা ভাবতে হবে। পুলিশ বাহিনীর মধ্যে হাজার হাজার পুলিশ এখন অনুপস্থিত, সেই লাঠিয়াল বাহিনী হয়ে যারা গুম খুন করেছে, গণহত্যায় অংশ নিয়েছে, তারা কাজে জয়েন করেনি, পলাতক আছে, তাদের না গ্রেপ্তার করতে পারছে, না চাকরি থেকে বরখাস্তের ঘোষণা দিচ্ছে। এবং এই ভ্যাকুম কি করে পূরণ হবে, বা যারা এখন জয়েন করেছে সেইখানেও সেই ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারী খুনি তারাও কিন্তু এখন একটু বোল পাল্টে অথবা তারা মানে একটু চুপচাপ থেকে অবস্থান নিয়ে পুলিশের মধ্যে থেকে গেছেন। তারা একটু সময় অন্যরকম হলে, সরকারের যে কোনো দুর্বলতা সামনে আসলেই তারা কিন্তু আবার অবস্থান পাল্টে ফেলবে। সেইখানে একটা দ্রুত গতিতে কি করে পুলিশ বাহিনীকে একটা মানবিক জনকল্যাণমুখী সুন্দর বাহিনীতে, সুশৃঙ্খল বাহিনীতে পরিণত করা যায়, প্রয়োজনে বিশেষ বিসিএস দিয়ে দ্রুত এই যে তরুণ, এই যে ফ্যাসিবাদের বিরোধী পক্ষ যে শক্তি, তাদেরকে মানবিক পুলিশ গঠন করতে হলে এদের দরকার। বিশেষ ভাবতে হবে, এই ভাবনাগুলো আমরা চাই, সময় দ্রুত ফুরিয়ে যাওয়ার আগে করতে হবে এগুলা। এমনকি ধরেন আমি একটা এক্সাম্পল দিই, খুব কষ্ট লেগেছে আমার দেখে। নিউরোলজিতে খুব নাম করা প্রফেসর বাংলাদেশের কাজী দীন মোহাম্মদ, সবার আমাদের শ্রদ্ধাভাজন লোক ছিল। সেই লোকটা দীর্ঘদিন ধরে এই ফ্যাসিবাদের পক্ষে বড় পদ দখলে রাখতে রাখতে গিয়ে ফ্যাসিবাদের মধ্যে যেভাবে ঢুকে গেছে, এটাও আমরা ওইভাবে ভাবি নাই, যেহেতু ওনার উচ্চতার কারণে। শহীদ মিনারে গিয়ে চিকিৎসকদের ব্যানারে গণহত্যার পক্ষে অবস্থান নিয়ে, এই সরকার আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নিয়ে শান্তি সমাবেশের নামে সমাবেশ করে বক্তৃতা দিয়ে জয় বাংলা বলে বক্তৃতা দিয়েছে। সেই ভদ্রলোক এখনও স্বপদে বহাল আছেন নিউরোসায়েন্সের পরিচালক হিসেবে, এবং সেখানে আমাদের প্রধান উপদেষ্টাকে যেতে হচ্ছে, তাকে সঙ্গে নিয়ে রোগী দেখতে হচ্ছে। কেন? তার বিকল্প কেন আপনি ভাবতে পারেন না? এরকম অসংখ্য পদে আছে, অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশে এবং প্রশাসনে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তারপরেও তাদেরকে আপনি বাধ্যতামূলক অবসর দিয়েছেন। বাধ্যতামূলক অবসর দিয়েছেন অভিযোগ আছে বলেই, তাহলে সেই অভিযোগে তাদের আইনের আওতায় কেন আনা হলো না? বাধ্যতামূলক অবসর বা অপসারণ, এটা তো কোনো শাস্তি না ওই অর্থে। সেই ক্ষেত্রে কি তাদেরকে যোগ্য জায়গায় লোকবলের কি কোনো সংকট থাকতে পারে? সেটা সংকট থাকতে পারে, কিন্তু যাদেরকে আপনি বাধ্যতামূলক অবসর দিয়েছেন, পুলিশের বড় অফিসার, প্রশাসনের সচিব পর্যায়ের লোকজন, আমি নাম উল্লেখ করে বলি, পদ উল্লেখ করে স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দাঁড়ানো একজন পুলিশ অফিসার মোবাইলে ভিডিও দেখে বলছে যে যাকে গুলি করে হত্যা করি সেই শুধু কমে, আর কেউ যায় না, অনেক লাশ ফালাইতে হয়েছে। সেইখানে তো হয় নির্দেশদাতা শেখ হাসিনার হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিব দুজনেই, অথবা স্বরাষ্ট্র সচিব যদি তার পদের কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে থাকতে বাধ্য হয়, তাহলে তো সে রাজ সাক্ষী, সে জানে কে নির্দেশ দিয়েছে, কাদের নির্দেশ দিয়েছে, কোথায় কোথায় কত লাশ ফেলেছে, সে তো রাজ সাক্ষী, তাকে আইনের আওতায় তো আনা উচিত ছিল। আমরা কি তার গ্রেপ্তার দেখতে পেয়েছি? এই যে আপনার এসবির প্রধান মনিরুল ইসলাম, তাকে বাধ্যতামূলক অবসরে দিয়ে আপনি কোথায় রাখলেন? এই যে গ্রেফতার, এত স্লো, এত ডিভাইস নাকি দেশে এসছে, আমাদের মাটির নিচ থেকে খুঁজে বের করে এনে গ্রেফতার করার হুমকি দিল। আমরা দেখতাম আরি পাতা কত কত কাহিনী। আজকে সেই ডিভাইস কোথায়, সেই বাহিনী কোথায়? কেউ নাই। যে আপনি গ্রেফতার কোথায়? এত বড় একটা গণহত্যার পরে সেই গণহত্যার নির্দেশদাতা এবং সেই খুনি চক্র, তারা এদেশ থেকে পালিয়ে যায় কি করে? তাদের গ্রেপ্তার কেন করা হচ্ছে না? একজনের গ্রেপ্তারের খবর আসে, পরে শুনি আবার গ্রেপ্তার হয় নাই। একজনকে এয়ারপোর্ট থেকে হাসান মাহমুদকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আটকের কথা শুনতে পাই আমরা, ফিরিয়ে এনেছে, পরে শুনি বেলজিয়াম চলে গেছে। আসলে কোথায় আছে আমরা এখনো সুনির্দিষ্টভাবে সরকারও কিছু বলছে না। এইরকম অসংখ্য বিষয় আছে। হয়তো আপনার জনবলের অভাব আছে, কিন্তু সেনাবাহিনী তো সহযোগিতা করছে। সেই সেনাবাহিনীও বলল 600-র উপরে মানুষ তাদের কাছে আশ্রয় নিয়েছে, সেই আশ্রয় নেওয়া লোকগুলো আবার বলেন ছেড়েও দিয়েছি। কেন? তাদেরকে আইনের আওতায় আনার মতো অপরাধে যুক্ত ছিল, নিরাপত্তার জন্য, জীবন বাঁচার জন্য আশ্রয় দিয়েছেন, তাদেরকে আইনের আওতায় তো সোপর্দ করা যেত। সেটাই বাধা কোথায়? আপনি যেমন পুলিশের আইজিপি, তাকে যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা গেল, তাহলে অন্যদের কেন গেল না?
এই প্রশ্নগুলো মানুষের মধ্যে এখন দ্বিধা তৈরি করতে পারে। ফলে অনেক ভালো উদ্যোগ যেমন আছে, আমাদের প্রত্যাশাটা অনেক বেশি, কিন্তু কিছু কিছু কাজে একদম সুনির্দিষ্টভাবে, আমি স্থলবন্দর কর্তৃপক্ষের সেদিন একটা নিউজ দেখছিলাম, স্থলবন্দর কর্তৃপক্ষের ওইখানের চেয়ারম্যান না এমডি, উনি হলো সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান সাহেবের মেয়ের জামাই। ক্ষমতার দাপট দেখিয়েছে, দুর্নীতি করেছে, সেই দুর্নীতির নিউজ সংবাদ মাধ্যমে আসছে, সেই জন্য তিনি আবার তার অধস্তন কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আবার মামলা দেওয়ার হুমকি দিচ্ছেন এবং তাদের শোকজ করছেন যে তার বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করানো হয়েছে এবং তিনি বঞ্চিত বলে আবার সচিব হওয়ার জন্য নাকি তদবির করছেন, এরকম খবরও আমরা পাই। তাহলে এই যে লোকগুলা যারা ফ্যাসিবাদের দোসর হয়ে 16টা বছর গুম খুন হত্যা হামলা মামলা নিপীড়ন গায়েবী মামলা বিচার বিভাগে ফরমায়েশি রায় নির্বাচন কমিশনে, তাদের ব্যাপারে ব্যবস্থাটা নিতে হবে। কবে নেবেন সেটাও একটু ইঙ্গিত দেন। নির্বাচন কমিশনার পদত্যাগ করে, আরে পদত্যাগ করা তো তাদের জন্য সমাধান বা শাস্তি নয়। তারা বাংলাদেশটাকে গত 3টা নির্বাচনের নির্বাচন কমিশনার বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে? সাংবিধানিক পদে বসে চাকরের থেকে অধম চাকর ছিল, ভৃত্যের থেকে অধম ভৃত্য ছিল, দাসানুদাস হয়ে কাজ করেছে। তারা ভোটের পরিসংখ্যান বাড়িয়ে 10%-এ 45% দেখায়। তাদের বিচারের আওতায় আনতে হবে তো, না হলে ভবিষ্যতে তো এইরকম পদ বন্ধ হবে না। শুধু সংস্কার, শুধু আপনার ভালো ভালো কথা দিয়ে, ভালো আইন দিয়ে কাজ হবে না। ভালো আইন অনেক আছে, সে আইনের প্রতিপালন নাই, আইনের শাসন নাই। যারা আইনের শাসনের ব্যত্যয় ঘটিয়েছেন অবশ্যই তাদের বিচারের আওতায় আনাটাও আমরা দেখতে চাই। আপনি জনাব সিদ্দিকুর রহমান, আপনার কাছে যে বিষয়ে জানতে চাইবো, ছাত্র জনতার অভ্যুত্থানের পরে সব শ্রেণী পেশার মানুষ যেভাবে এই সমর্থন দিয়েছিল, সরকার এখন যেসব পদক্ষেপ নিচ্ছে কিছু ক্ষেত্রে নিশ্চয়ই ভালো করছে, যেটা ডাক্তার সায়ন্ত বলছিলেন, কিছু ক্ষেত্রে ধীরগতিও রয়েছে। তো এই যে ধীরগতি বা যেসব ক্ষেত্রে আসলে সংস্কারগুলো দ্রুত দরকার, সেই ক্ষেত্রে করণীয় কি? দেখুন, একটু আগে সায়ন্ত ভাই যে বক্তব্যগুলো রেখেছে সেই বক্তব্যটা কিন্তু সাধারণ মানুষের বক্তব্যেরই প্রতিফলন। সরকারের যে ভালো কাজগুলো আসছে এবং জনপ্রত্যাশার সাথে যেগুলো সঙ্গতিপূর্ণ সেগুলো কিন্তু মানুষ প্রশংসা করছে, কিন্তু মানুষের প্রত্যাশার জায়গায় যেখানে ব্যর্থ হয়ে ঘটছে সেখানে মানুষ এখনো কিছু বলছে না, কিন্তু ভবিষ্যতে বলবে না এরকমটা কিন্তু না। বাংলাদেশের মানুষ আমরা দেখেছি 15 বছর বলতে পারে নাই। 15 বছরের এই অসংখ্য গুম খুন, তারপরে মামলা নিপীড়ন নির্যাতন সহ্য করেও কিন্তু একদল মানুষ প্রতিবাদী কণ্ঠটা বজায় রেখেছিল এবং সেই প্রতিবাদী কণ্ঠের পাঠাতনের মধ্যে দাঁড়িয়েই কিন্তু আমাদের এই বিপ্লব, যেটা বলছে যে 24-এর গণ অভ্যুত্থান, সেটা একটা পূর্ণাঙ্গ পরিপূর্ণ রূপ লাভ করেছে। কিন্তু এই যে বিপ্লবের কথা আমরা যেটা বলছি, যেখানে হয়তো প্রায় 1000 খানেক প্রাণহানির ঘটনা ঘটেছে, 18,000-এর মতো বলা হচ্ছে প্রায় আহত রয়েছেন, বিভিন্নভাবে রয়েছেন, তাদের এই যে আত্মাহুতি কিংবা এই যে আহত হওয়া, এইটা কি আসলে যারা আসলে সামনে থেকে গণহত্যার নেতৃত্ব দিয়েছেন বা যারা সামনে থেকে কথা বলেছেন কিংবা নির্দেশদাতা, তারা তো এখনো অনেকেই গ্রেপ্তার হননি কিংবা কোথায় আছেন সেটা জানা যাচ্ছে না। জি, তো এটাই কিন্তু এতক্ষণ ধরে উনি এই বলেছেন এবং এটি যে মানুষের মনের মধ্যে এক ধরনের দ্বিধা দ্বন্দ্ব তৈরি করছে সেটার কথাও বলেছেন। আমি এবং ওনার বক্তব্যের সাথে আমি একমত। এটা দূর করার উপায় কি? এখন দূর করার উপায় সরকারই এটি করতে পারে। আমরা মনে করছি যে 1 মাস সরকার প্রাথমিকভাবে তাদের যে সংকটগুলো ছিল, ধরেন বাংলাদেশে প্রথম 7 দিন সরকার দায়িত্ব, সরকারের পতনের পর 7 দিন বাংলাদেশে কোনো পুলিশ বাহিনী রাস্তায় ছিল না, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ছিল না। এই পুলিশ বাহিনীতে কর্মে ফিরিয়ে আনতে সরকারকে অনেক ধরনের পদক্ষেপ নিতে হয়েছে। ফলে আমরা ধরে নিতে পারি যে এই সময়টার মধ্যে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা কিছু প্র্যাকটিক্যাল সংকট সরকারের জন্য ছিল, সেটার জন্য তারা করতে পারেননি। কিন্তু এটি যদি প্রলম্বিত হতে থাকে এবং আমাদের প্রত্যাশার জায়গাটাতে যদি ঘাটতি থাকে, তাহলে কিন্তু একটা সময়ে এসে মানুষের মনের মধ্যে বিরাট প্রশ্ন দাঁড়াবে। তখন এই সরকারের সদিচ্ছা না, শুধু এই শহীদের রক্তের প্রতি আমাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট নিয়ে প্রশ্ন উত্থাপিত হবে। তবে আমি নিজে ব্যক্তিগতভাবে আশাবাদী মানুষ হিসাবে বিবেচনা করতে চাই এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে যে কথাটি বলেছেন যে জন আকাঙ্ক্ষার প্রতিফলন যদি আমাদের কর্মের মধ্য দিয়ে যদি না ঘটতে পারে, তাহলে বাংলাদেশের জন্য এটা খুব বড় রকমের সংকট এবং স্বাধীন আমাদের যে একটা রাষ্ট্র, সেটার অস্তিত্বই একটা সংকটের মধ্যে পড়বে। আমরা তো বাংলাদেশের রাষ্ট্র থাকবে, আসলে শঙ্কার কারণটা কি? এমন শঙ্কার কারণটা সেইটা আপনি দেখেন যে ইতিমধ্যেই আমরা কিন্তু দেশি বিদেশি অনেক ধরনের ষড়যন্ত্রের কথা তো আমরা দেখছি। আমি একজন ইতিহাসের ছাত্র হিসাবে এবং ইতিহাসের শিক্ষক হিসাবে আমি পৃথিবীর ইতিহাসের অনেক বড় বড় বিপ্লবের ইতিহাস নিজে পড়েছি, শিক্ষার্থীদের পাঠদান করে আমি দেখেছি। বিপ্লব পরবর্তী সময়ে একটা বিপ্লবকে ব্যাহত করার জন্য, একটা বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য, একটা অভ্যুত্থানকে
ব্যর্থ করে দেওয়ার জন্য দেশি বিদেশি অনেক ধরনের চক্রান্ত থাকে। এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে, ধরেন আওয়ামী লীগ গত 18 বছর ধরে বা 16 বছর ধরে তারা যে সীমাহীন লুটপাটের মাধ্যমে যে বিপুল অর্থ তারা মানে কি বলেছে যে নিজেদের পকেটস্থ করেছে, এই অর্থ বাংলাদেশের এই বিপ্লব, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের গণতান্ত্রিক যে মানে ব্যবস্থাকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা, সেইটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য এই অর্থ কিন্তু ব্যবহৃত হতে পারে। এবং এটা যদি সরকার সচেতন না হয় এবং আমরা যদি সকলেই যদি সচেতন না হই, তাহলে এটা হবে। এবং ইতিমধ্যেই আমরা কিন্তু কিছু আলামত দেখেছি যে আনসারের পোশাক পরে এসে কারা, এগুলো গণমাধ্যমে এসেছে যে প্রশ্ন হয়েছে যে আনসারের পোশাক পরে কারা এসে এখানে একটা কু করার চেষ্টা করেছিলেন। এমনকি এই যে পোশাক শ্রমিকদের মধ্যে এক ধরনের অসন্তোষ দেখছি, সেইগুলোর মধ্যে হয়েছে। এইগুলো আমাদের একটা শঙ্কার কারণ। আর আরেকটা শঙ্কার কারণ আমাদের একটু আগেই যেটা বলেছেন যে আমরা, যিনি আমাদের এই খুনি স্বৈরাচারী এবং কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট হাসিনা সরকার যিনি পালিয়ে গেলেন এবং যে দেশে আশ্রয় নিয়েছেন, সেই দেশটি এই আমাদের গণ অভ্যুত্থানের পর থেকে যে ধরনের বাংলাদেশ প্রশ্নে যে ধরনের ভূমিকা পালন করছেন, আমাদের একটা সংখ্যালঘু ইস্যুকে তৈরি করে তিনি একটা করেছেন। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেন 2 দিন আগে আমাদের প্রতিবেশী দেশ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ একেবারেই অপ্রাসঙ্গিকভাবে বাংলাদেশের ইস্যুটা তুলে ধরে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য যে ধরনের কথা বলেছেন, আহ্বানের কারণ কি? এটা কি এই ধরনের একটা কথা বলেছেন, এগুলো মানুষের মনের মধ্যে দেখেন দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র এবং ভারত, আমরা দেখেছি যে বাংলাদেশের সাথে রাষ্ট্র এবং রাষ্ট্র একটা কূটনৈতিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক হয় রাষ্ট্র রাষ্ট্র। ভারত কখনো আমাদের বাংলাদেশের সাথে বন্ধুত্বের সম্পর্কের ব্যাপারে তারা গুরুত্ব দেয়নি। সবসময় একটা বিশেষ দল সম্পর্ক নিয়ে আলোচনা করবো, একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান এবং আছেন ডাক্তার শাকাত হোসেন শান্ত। আমরা বিরতির আগে ডক্টর খানের সাথে কথা বলছিলাম, এবারে ডাক্তার শাহিন্তুর কাছে আসতে চাই। এই যে বিরতির আগে আমরা ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলছিলাম, যেখানে আজকে এই দুই দেশের সাথে সম্পর্কটা এই মুহূর্তে কেমন, বিশেষ করে ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে কথা বলেছেন, সেটা আসলে আমাদের দেশের সাথে এই সম্পর্কে কোন জায়গায় নিয়ে যেতে পারে? এইটা খুব উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আমি দেখি না। এটা একটু সুরসুরি দেওয়া এবং তাদের অসন্তোষটা জিয়ে রাখা। কারণ কিন্তু এটা চেঞ্জও হবে আমার ধারণা। কারণ হচ্ছে তাদের একটা পরীক্ষিত ভৃত্য দাস, লেন্দুব দর্জির ভূমিকায় অবতীর্ণ একজন নেত্রী, তাকে তারা এত বছর রেখে যা আদায় করেছে, এখন সেই মজাটা নষ্ট হয়ে গেছে, তাদের তো একটু খারাপ লাগতেই পারে। সুতরাং সেটা তারা করছে। বাংলাদেশে 111 এসছে ইন্ডিয়ার পরিকল্পনায়। 111-এর পরে জেনারেল মঈনের সঙ্গে আলোচনা সাপেক্ষে আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হয়েছে ইন্ডিয়ার পরিকল্পনায়। সেটা প্রণব মুখার্জির কোয়ালিশন ইয়ার্স বইতে বিস্তারিত লেখা আছে। তারপর সেই আওয়ামী লীগকে যখন 14 সালে বিনা ভোটে একটা নির্বাচন করে যে আসলো, সেটা ইন্ডিয়ার পরিকল্পনা এবং পরিচালনা হয়েছে। ভারতের পররাষ্ট্র ফরেন সেক্রেটারি সুজাতা সিং বাংলাদেশে আসলো এবং হোসেন মোহাম্মদ এরশাদকে বললো যে তুমি নির্বাচনে না গেলে জামাত বিএনপি ক্ষমতায় আসতে চায়, তুমি সেটা চাও, সেটা হতে দেয়া যাবে না। তো এরশাদকে বাধ্য করলো আসতে। সে কিন্তু অসুস্থতার কথা বলে চলেই গেছিল এবং বলছে আমি নির্বাচনে গেলে মানুষ আমার উপর থুথু দিবে। পরে ওই থুথুর ভয় উপেক্ষা করে তার ইন্ডিয়ার প্রেশারটা থুতুর থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলো এবং নির্বাচনে গেল। 18 সালের নির্বাচনটাও এইভাবে রাতের ভোটে করে গেল। 24 সালের যে নির্বাচনটা বিরোধী দল শূন্য করে আমিডামি পাতানো নির্বাচন, সেইখানেও ভারতের সরকারের যে ভূমিকা ছিল এবং আমেরিকায় বাংলার যে চাওয়াটা ছিল বাংলাদেশে এক গণতন্ত্র, ভোটের অধিকার, মানবাধিকার, সেটার সঙ্গে রীতিমতো আমেরিকার সঙ্গে তারা ফাইট করেছে। এরকম সংবাদ মাধ্যমে এসছে যে আমেরিকার ইচ্ছাটা এখানে তারা প্রতিপালন করতে দেয়নি। আমেরিকার ইচ্ছা বলতে দেশের মানুষের ইচ্ছা, এদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে আমেরিকা ধারণ করেছিল, স্যাংশন দিয়েছিল বিভিন্ন ক্ষেত্রে, শুধু বলেছিল নির্বাচনটা গ্রহণযোগ্য হতে হবে, পার্টিসিপেটরি হতে হবে, সেটা করেনি। সেই ইন্ডিয়া যেখানে শেখ হাসিনা নিজে বলেছে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখতে হবে, তো সারা জীবন মনে রাখতে হবে এইরকম জিনিস ভারতকে দেশের যেই দাস দেয়, সেই দাসের পতনে তাদের তো মন খারাপ হতেই পারে, সেটা করেছে। এবং বাংলাদেশে এখন যে সরকার আসছে, তাদের এখনো পর্যন্ত যে
কার্য পরিকল্পনা, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং স্পষ্ট অবস্থান, তাতে বোঝা যাচ্ছে এরা ভারতের দাস হওয়ার জন্য প্রস্তুত নয়। তাহলে ভারত তো তার প্রতিবেশী একটা দাস চায়, সম্প্রতি বৃত্ত প্রধান চায়, উপদেষ্টা তারা তো বন্ধু চায় না। ভারতীয় বলে গণমাধ্যম পিটিআই কে যে ইন্টারভিউ দিয়েছেন সেটা কিংবা আজকে যেটা তিনি বলেছেন ন্যায্যতা এবং সমতার ভিত্তিতেই ভারতের সাথে সম্পর্ক হবে, এই কথাগুলোও কি ভারতকে আসলে নাকচ করে দিচ্ছে? ভারত তো তার প্রতিবেশী দেশগুলোকে তাদের চাকর বাকরের মতো চায়, বন্ধু চায় না। আপনি শ্রীলঙ্কার সঙ্গে তাদের সম্পর্ক দেখেন, মালদ্বীপের সঙ্গে সম্পর্ক দেখেন, নেপালের সঙ্গে সম্পর্ক দেখেন, এমনকি ভুটানের মতো একটি শান্তিপ্রিয় দেশ, তাদেরকেও কিভাবে সাপ্রেস করেছে মালদ্বীপকে। বাংলাদেশকে তো সর্বতোভাবে শোষণ করেছে। ফলে তারা চায় এইখানে তাদের রাজ্য হিসেবে তারা নিবে না, কিন্তু শোষণ করবার জন্য এগুলাকে তারা পদানত করে রাখবে। এবং এইখানে কোনো রাষ্ট্র, ছোট রাষ্ট্র যদি এখানে সফল হয়ে যায়, তাদের অন্যান্য রাষ্ট্র যেখানে স্বাধীনতার আকাঙ্ক্ষা বিরাজ করছে সেখানে এক্সাম্পল হয়ে যেতে পারে যে বাংলাদেশ স্বাধীন হয়ে ছোট একটা রাষ্ট্র কত উন্নত করেছে, তার আমরা ইন্ডিয়ার সঙ্গে থেকে আমাদের তো সেটা হলো না। সেজন্য বাংলাদেশকে দাবিয়ে রাখাটা তাদের জাতীয় স্বার্থেই জরুরি প্রয়োজন মনে করে, সেই জন্য এখানে তাদের ভিত্ত চায়। এখন এইখানে যখন ভিত্ত পাবে না, তখন এই সব ভূমিকা তাদের আসবেই। সেটাকে আমাদের ঐক্য দিয়ে ন্যায্যতার ভিত্তিতে, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশপ্রেম অক্ষুণ্ণ রেখে এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। আমরা চাই ভারত আমাদের বৃহত্তম একটা প্রতিবেশী, তারা আমাদের বন্ধু হোক। সেই বন্ধু হতে হবে আত্মমর্যাদা ও ন্যায্যতার ভিত্তিতে, সম্মান অক্ষুণ্ণ রেখে, আমার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে, বাইল্যাটারাল সমান সমান ভিত্তিতে। আমি ছোট দেশ বলে আপনি বড় দেশ বলে দাদাগিরি করবেন, সেটা হবে না। স্বাধীন সার্বভৌম দেশ আপনারও আমারও, উভয়ের মর্যাদা উভয়কে রক্ষা করবে, সেই রকম বন্ধু আমরা চাই। যদি সেটা না করে তারা, তাহলে বাংলাদেশ যেভাবে যার সহযোগিতা নিয়ে, মানুষের সমর্থন নিয়ে, আত্মমর্যাদা নিয়ে টিকে থাকতে পারে, সে পথেই বাংলাদেশকে হাঁটতে হবে। জি, আমরা যেটা জানি যে পাশের দেশ বা কাছের দেশ বা একেবারে সীমান্তবর্তী দেশ ভারত, তার সাথে একটা রিলেশন অবশ্যই বড় একটা বিষয়। কিন্তু এই যে দুই দেশের সম্পর্কে এখন যে অবস্থান দেখা যাচ্ছে, বিশেষ করে পিটিআইকে দেওয়া প্রধান উপদেষ্টার সাম্প্রতিক যে বক্তব্য, সেটাকে তিনি কিভাবে নিয়েছেন, কিংবা আগামীতে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন হতে যাচ্ছে সেখানে আদৌ দুদেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা পর্যায়ে বৈঠক হবে কিনা, সেটাও কি অনিশ্চয়তার মধ্যে পড়তে যাচ্ছে? দেখুন, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ভারত আমাদের তিন দিকে পরিবেষ্টিত অবস্থায় আছে। বাংলাদেশের এই অবস্থানের জন্য গত 15 বছর ভারত অনেক সুবিধা নিয়েছে, আমাদের অর্থনৈতিক সহ আমাদের স্থলবন্দরগুলো, বন্দর ব্যবহার, অনেক সুবিধা নিয়েছে। ফলে হঠাৎ করে এই সুবিধা যখন তাদের বন্ধ হয়েছে, এবং আপনার মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগেই ভারতের একটা গণমাধ্যমকে তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, এবং সেই ইন্টারভিউতে তিনি যে বক্তব্যটা রেখেছিলেন, ভারত যদি বাংলাদেশকে কোনোভাবে অস্থিতিশীল করতে চায় বা বাংলাদেশে যদি রাজনৈতিক অরাজকতা তৈরি করতে চায়, তাহলে ওনার বক্তব্যটা ছিল তাদেরকে 7 সিস্টারের কথা মনে রাখতে হবে। সেটি কিন্তু ভারতের জন্য একটা বড় রকমের লেসন সেখানেই তার ছিল। এবং এরপর থেকে আমরা এই সরকার দায়িত্বভার গ্রহণ করার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের, বিশেষ করে আমাদের যে পতিত প্রধানমন্ত্রীকে আশ্রয়কে কেন্দ্র করে, এবং পরবর্তীতে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতীয় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রধান সারির গণমাধ্যম যে ধরনের অপপ্রয়াস চালিয়েছে, সেখানে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকারের অবস্থান ছিল অত্যন্ত স্পষ্ট। এবং ভারতের ব্যাপারে আমাদের তরুণ প্রজন্মের যে মনোভঙ্গি গত 15 বছরে তৈরি হয়েছিল, সেটা আরও বেশি অ্যাগ্রাভেটেড হয়েছে, অনেক বেশি সংক্ষুব্ধ হয়েছে, বিক্ষুব্ধ হয়েছে। এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে ভারত, এই যে রাজনাথের বক্তব্য, আপনি তারপরে পিটিআই আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য, আমরা গত 2 দিন আগে আমরা শুনেছি যে এই বক্তব্য ভারত খুব তীব্রভাবে তারা গ্রহণ করেছে, এবং জাতিসংঘে অধিবেশনের কোনো একটা ফাঁকে আমাদের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠকটি একটা হওয়ার সম্ভাবনা, এবং বাংলাদেশের পক্ষ থেকেও একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, সেইখান থেকে তারা কোনো রেসপন্সই করে নেই এবং এখনো পর্যন্ত এবং ধরে নেওয়া হচ্ছে যে এই ধরনের বৈঠক হয়তো হবে না। এবং এই সংকটটা, এই রাজনাথের যে বক্তব্য, সেটা আজকে পররাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে আমরা শঙ্কিত নই, তবে আমি বিস্মিত হয়েছি। তিনি বলেছেন যে তিনি বিস্মিত হয়েছেন যে এই ধরনের বক্তব্য ভারতের পক্ষ থেকে আসা। এখন ভারত, আপনি জানেন যে প্রধানমন্ত্রী আমাদের যিনি
পালিয়ে গেলেন শেখ হাসিনা এবং ভারতের একেবারে অনুগত মিত্র যিনি ছিলেন। এবং আমি যে কথাটি বারবার বলছি যে ভারত কখনো গত 15 বছরে বা কখনো বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক করতে চায়নি। একজন ব্যক্তি, আরো যদি সুনির্দিষ্টভাবে বলি, একটা দলের সাথে তারা সম্পর্ক করেছে ন্যায্যতার ভিত্তিতে কোনো সম্পর্ক। সেই ব্যক্তির 45 দিন পর যখন তার সম্পর্কটা চাকর আর মালিকের সম্পর্কের মতো, যদিও আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে আমরা বলতে শুনেছি যে আমরা দিতে জানি, ভারতকে দিয়েছেন তো, আমরা নেই নাই, কিন্তু ওইটা নিজের ব্যক্তিগত সম্পদ দেন নাই, দেন এই দেশের আপামর 18 কোটি মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তিনি এই মানে ইয়া দেখিয়েছেন। তখনকার পররাষ্ট্রমন্ত্রী একটা কমেন্টও করেছিলেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, এবং বাংলাদেশে এখন এটা কিভাবে মানুষ ব্যবহার করে এটা আমরা সবাই জানি। এখন যেটা বাস্তবতা দাঁড়িয়েছে, 45 দিন পর আমরা যখন দেখব যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যে পাসপোর্ট যখন নাই, রাজনৈতিক আশ্রয়ের প্রশ্ন যখন আসবে, সেইখানে ভারত কিভাবে তাকে আশ্রয় দিবে, সেটা কিন্তু বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো একটা নতুন মাত্রা দিতে পারে। ইতিমধ্যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের অন্যান্য যারা দায়িত্বশীল আছেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এটা প্রমাণিত হয়েছে। কিছু কিছু আমরা আলামত দেখতে পাচ্ছি। এখন আমাদের অপেক্ষা যে এরপরে এই 45 দিন পর শেখ হাসিনার ভারতে স্ট্যাটাসটা কি হয়। জি, আপনার এই প্রশ্ন নিয়ে আসতে চাই ডাক্তার সায়ন্ত, যেটা আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হলে সেটা জানতে চাইবে বাংলাদেশ। আমরা তো জানি যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে, এখন আসলে সেখানে তার অবস্থান কোন অবস্থায় রয়েছে? তিনি কি আসলে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন? এখনো পর্যন্ত তো তার ওই যে 45 দিনের একটা বিষয় আছে, এই টাইমটা গেলে তারপরে আমরা বুঝতে পারবো ভারত কি সিদ্ধান্ত নেয়। তবে শেখ হাসিনা ভারতকে যত দিয়েছেন এবং যত উপকার করেছে, সেই বিবেচনায় হলো ব্যক্তি শেখ হাসিনার প্রতি তাদের একটা মায়া থাকতেই পারে, যে সে আমাদের যেই সার্ভিস দিয়েছে, না চাইতেও দিয়েছে, চাইতে তো দিয়েছে, না চাইতেও দিয়েছে, এইটা একটা বিষয়। তবে তারা যদি, ভারত যদি তাদের দেশের স্বার্থের কথা ভাবে, শেখ হাসিনা কিন্তু এখন ডেড হর্স। শেখ পরিবারের হাতে ভবিষ্যতে যদি এই গণহত্যার বিচার হওয়ার পরও এর বাইরে থাকা যে আওয়ামী লীগ, সেটা নিয়ে আওয়ামী লীগ নতুন রাজনীতি, নতুন ধারার রাজনীতি শুরু করার সুযোগ পায় এবং এই দল নিষিদ্ধ নাও হয়, তাহলে সে রাজনীতি শেখ পরিবারের হাতে আর যাবে না, এটা আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন। শেখ পরিবারের হাতে এই রাজনীতি যাওয়ার আর সুযোগই নেই। সেই ক্ষেত্রে শেখ হাসিনার যে বয়স, তার শারীরিক সুস্থতা অসুস্থতা এবং তার গণহত্যার দ্বারা বিচারের মুখোমুখি হওয়া, তার মেয়ে, ছেলে এবং বোনের সহ সবার নামে যে এই গণহত্যার অভিযোগ, সেই ক্ষেত্রে একজন ব্যক্তি শেখ হাসিনাকে পালতে গিয়ে এইভাবে অন্যায়ভাবে বাংলাদেশের 18 কোটি মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করা এবং এই রকম একটা সুন্দর প্রতিবেশী সুলভ একটা দেশকে হাতছাড়া করা বা এদেরকে অন্যদিকে ঠেলে দেওয়া, এটি ভারত করবে না হয়তো শেষ পর্যন্ত। এটা আমার বিশ্বাস থেকে বলছি, কারণ ভারতের তো বাংলাদেশকেও যে একেবারে দরকার নেই তেমন তো নয়। আমাদেরও যেমন প্রতিবেশী, ভালো প্রতিবেশী দরকার, ভারতেরও আমাদের দরকার হবে। এবং সেই ক্ষেত্রে তাদের এটাও দুইটা খুব জ্বলন্ত উদাহরণ আপনাকে দেই। পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার চিরবৈরী সম্পর্ক। কই পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার বর্ডারে তো পাখির মতো গুলি করে কাউকে মারার সুযোগ পায় না। চায়নার সঙ্গে তাদের বৈরিতা আছে, চায়নার সঙ্গে ভারতের সম্পর্কে একজনকে গুলি করার সুযোগ তো তারা পায় না। সেখানে বাংলাদেশ তাদেরকে না চাইতেই সব দেয়। শেখ হাসিনা 16 বছর ধরে সার্ভিস দিয়ে গেছে, মইনু আহমেদ 2 বছর সার্ভিস দিয়ে গেছে। সেই বাংলাদেশে আমার বর্ডারে পাখির মতো মানুষ মারবে, 13 বছরের কিশোরী স্বর্ণা দাসকে মারবে, ফেলানিকে মেরে কাঁটাজারে ঝুলিয়ে রাখবে কয়েকদিন পর্যন্ত, এইটা তারা করার দুঃসাহস দেখায়। আমরা তাদের দাস হয়ে থেকেছি 16 বছর, সেজন্য আমরা দাস হয়ে তো থাকার জাতি না। সুতরাং আমরা ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, আত্মমর্যাদার ভিত্তিতে সার্বভৌমত্ব নিয়ে যে বন্ধুত্ব চাই, ভারত হয়তো সেটা বুঝবে। কারণ শুধু কোনো একটা ব্যক্তি বা দলের সঙ্গে সম্পর্ক দিয়ে দুইটা দেশের সম্পর্ক টিকে না। পিপলস টু পিপলস রিলেশনশিপ বিল্ড আপ না করলে সম্পর্ক স্থায়ী হয় না। কিন্তু প্রতিবেশীদের মধ্যে মানুষে মানুষে সম্পর্ক দরকার হয়। ভারতে নিশ্চয়ই এটা উপলব্ধি করার মতো নেতৃত্ব আছে, হয়তো বর্তমান প্রশাসনে হয়তো সেটা কম হতে পারে, কিন্তু ভারতের রাজনীতি বিশাল বলয় রাজনীতির, নিশ্চয়ই সেই সুবুদ্ধির উদয় হবে। সেই সম্পর্ককে স্বাভাবিক করার চেষ্টা নিশ্চয়ই করবে। আরেকটি ভিন্ন
ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাই। ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় নাগরিক কমিটি নামে একটি সংগঠনে আত্মপ্রকাশ হয়েছে। এইটা কি রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ বা নতুন কোনো চেষ্টা? দেখুন, আজকে যে নতুন কি বলে জাতীয় নাগরিক কমিটি যেটা হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক এবং গণশক্তি ছাত্র শক্তির যে আক্তার তাকে সদস্য সচিব করে ৫৫ সদস্যের একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং তারা বলেছেন এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, কিন্তু তারা এটাও একসাথে বলেছেন যে এটি এখনই তারা রাজনৈতিক দল হিসাবে এটিকে আত্মপ্রকাশ করবে, এরকমটা বলেনি। এবং তারা এটা কিন্তু মূলত ছাত্র যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেটারই একটা প্ল্যাটফর্ম হিসাবে এটাকে আত্মপ্রকাশ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে একটা দেশের সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ এবং গণতান্ত্রিক ধারাকে কার্যকর করার জন্য মানে প্রতিযোগিতামূলক রাজনৈতিক প্ল্যাটফর্ম বলেন, দল বলেন, সেগুলোর মানে স্বাভাবিক কর্মকাণ্ড আত্মপ্রকাশ এগুলো ইতিবাচক। এখন আজকে যে বৈষম্য বিরোধী ছাত্ররা যে রাজনৈতিক প্ল্যাটফর্মটি তারা তৈরি করলেন, সেই প্ল্যাটফর্ম কিভাবে বাংলাদেশে কাজ করবে এবং তাদের ৮ দফা কর্মসূচি তারা ইতিমধ্যে দিয়েছেন এবং এই কর্মসূচিগুলোর মধ্যে মূলত রাষ্ট্র সংস্কার এবং এই যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, সেইটা পূরণের বক্তব্যগুলোই এখন আছে। রাষ্ট্র সংস্কার নিয়ে কিন্তু আমাদের অনেক দিক থেকেই অনেক কথা বলা হচ্ছে। বিএনপি কিন্তু একটা ২০২৩ সালের জুলাই মাসে একটা ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছিল। সেইখানে আওয়ামী লীগ এই সংস্কার কর্মসূচি নিয়ে আমরা টক শুতে এসে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আমাদের সাথে কথা বলেছেন, সেখানে এক ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। কিন্তু আজকে সময়ের যে দাবি, সেই দাবিতে এই বিএনপির যে ৩১ দফা সংস্কার কর্মসূচি ছিল সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আজকে যারা এই রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, আমাদের একজনকে ২ দফায় প্রধানমন্ত্রী না থাকা, তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সহ অনেকগুলো বক্তব্য যেগুলো আসছে ৩১ দফা কর্মসূচিতে কিন্তু বিএনপি সেগুলো ২৩ সালে তারা দিয়েছিল। এখন আজকে যে মানে আপনি জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে বাংলাদেশে, আমরা এর আগেও এই ধরনের প্রচেষ্টা লক্ষ্য করেছি। আমাদের বিপিন তারাও কিন্তু এক ধরনের প্রচেষ্টা এই ছাত্র জনতার আন্দোলন থেকে বেরিয়ে এসে তারা করেছিলেন। সেটা কিন্তু সময়ের পরিবর্তনে দ্বিধা বিভক্তি আমরা দেখেছি। সেই দ্বিধা বিভক্তিটা অনেক সময় স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেও ছিল না। কিন্তু আমরা চাই যে আজকে যারা মানে আত্মপ্রকাশ করলো তাদেরকে আমরা স্বাগত জানাতে চাই। রাজনীতিতে তারা যদি নতুন কিছু নিয়ে আসে, সেটাকে অবশ্যই বাংলাদেশের জন্য এখন নতুন বাস্তবতা সেটার প্রয়োজনও আছে। এবং আপনি এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে অনেক প্রাণের বিনিময়ে যেটি আসছে, সেইটার মধ্যে কিন্তু আমাদের শুধু রাষ্ট্র সংস্কার না, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে গতানুগতিক আমাদের রাজনীতির চর্চা আছে, সেটার মধ্যেও একটা পরিবর্তন আসবে, সেটা আমরা চাই। এখন তারা যদি একটা পরিবর্তনের ধারা আমাদের রাজনীতিতে নিয়ে আসতে পারে, তাহলে অন্য রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতার জন্য সেটাও করতে পারবে। এবং ফলে আমরা শেষ বিচারে এটা আমাদের দেশের জন্য, আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের রাজনৈতিক সংস্কৃতির জন্য এটা একটা নতুন সংযোজন হবে বলে আমরা মনে করি। তবে এখনই কোনো চূড়ান্ত মত দেয়ার বা সিদ্ধান্ত দেওয়ার মতো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমরা যেটা দেখি, সেটা এখনই বোধহয় আমাদের মানে একবারে হতাশ হওয়ারও কিছু নাই, একবারে এটা নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত হওয়ারও আমি কিছু মনে করি না। তবে বলতে চাই যে তাদের আত্মপ্রকাশ এটা আমরা স্বাগত জানাই এবং তারা যদি নতুন কিছু আমাদেরকে উপহার দিতে পারে, আমাদের যে মানে সনাতন রাজনীতির বাইরে এসে আমাদের যদি কিছু দিতে পারে, আমি মনে করি বাংলাদেশের মানুষ হয়তো এটা ইতিবাচকভাবে নিবে। তবে আমরা প্রত্যাশায় থাকবো যে এইরকম কিছুটা হোক। জি, ডাক্তার সায়ন্ত, আপনার কাছে এই প্রসঙ্গটাই জানতে চাই যে এই যে জাতীয় নাগরিক কমিটি নতুন করে আত্মপ্রকাশ হলো, এটা কি শুধুই রাষ্ট্র সংস্কার কিংবা এই ইস্যুতেই থাকবে, নাকি এটা শেষ পর্যন্ত নির্বাচন ইস্যুতেও গড়াতে পারে? গড়াতেই পারে সেটা। তবে আমি এটাকে খুব পজিটিভলি দেখি এটাকে এক অর্থে সেটা হলো প্রেশার গ্রুপ হিসেবে। বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন দরকার আছে। মানে 53 বছরের ইতিহাস বলে বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, সেখানে ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি, সিদ্ধান্ত গ্রহণ, ইমপ্লিমেন্টেশন, ক্ষমতায় যাওয়ার আগে একরকম আচরণ, একরকম প্রতিশ্রুতি, আবার ক্ষমতায় গিয়ে ভিন্ন রকমের অবস্থান গ্রহণ, এইসব তো এদেশের কম বেশি আমরা দেখেছি। ফলে এই সংস্কৃতির পরিবর্তন করতে হলে এরকম নাগরিক শক্তি প্রেশার গ্রুপ হিসেবে যদি কাজ করে, সেটা অনেক ভালো উদ্যোগ।
কিন্তু যদি এরা সেই উদ্দেশ্যে করে থাকে তাহলে এটা অবশ্যই অভিনন্দনযোগ্য এবং আমি এটাকে সাংঘাতিকভাবে সমর্থন করি। কিন্তু যদি কখনো এরকম আকাঙ্ক্ষা দাঁড়ায় যে তারা রাজনৈতিক শক্তি হিসেবে, তারা নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াবে এবং যদি দেখা যায় যে সরকারের বিশেষ আনুকূল্য পাচ্ছে, তাহলে তাদের নাম হয়ে যায় কিংস পার্টি। বাংলাদেশের রাজনীতিতে অতীতে বহুবার এরকম সুবিধা গ্রহণ করে কিংস পার্টির আদলে অনেক পার্টির আবির্ভাব হয়েছে, কেউই কিন্তু ভালো করেনি, টিকেনি। কারণ হচ্ছে তখন দুইটা পক্ষই পচে যায়। যেই কিংস এটাকে পৃষ্ঠপোষকতা দেয় সেই কিংসটা পচে যায়, আর যাদের পৃষ্ঠপোষকতা দেয় মানুষ তাদের দিক থেকেও মুখ ফিরিয়ে নেয়। ফলে যে যদি কোনো সৎ উদ্দেশ্যও করে থাকে, এখান থেকে ডেভিয়েশন হলেই এইটা ধ্বংস অনিবার্য, মানুষের দৃষ্টিতে আর ভালো অবস্থানে থাকে না। সেজন্য আমার চাওয়া হচ্ছে এই যে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের সম্মিলিত যে গণ অভ্যুত্থান হলো, তার মাধ্যমে আমরা নতুন যে বাংলাদেশ আকাঙ্ক্ষা করছি এবং প্রচলিত ধারার ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল এই অঙ্গীকারের ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করছেন এই পরিবর্তনের ব্যাপারে। যেটা বলছিলেন যে বিএনপি প্রথমে নিজেরা 27 দফা দিয়েছিল, তারপর তার বিভিন্ন যে ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য শক্তি যারা আছে ডান বাম বিভিন্ন জনের মতামত নিয়ে সেটাকে 31 দফায় উন্নীত করলো। ফলে এই যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, যদিও এখানে পরপর দুইবার বলা আছে, 70 অনুচ্ছেদের পরিবর্তন, এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এরকম অনেক অনেক যুগান্তকারী সিদ্ধান্তের কথা কিন্তু বিএনপি লিখিতভাবে অঙ্গীকার করেছে। এই প্রেশার গ্রুপগুলোর কাজ হবে যে বিএনপি যে অঙ্গীকার করেছে সে অঙ্গীকার মানতে যেন বাধ্য হয় যদি ক্ষমতায় আসে, অথবা অন্য কেউ যদি ক্ষমতায় আসতে চায় তাদেরও নির্বাচনের আগেই কী কী অঙ্গীকার করছে সেটা প্রকাশ করতে হবে এবং সেটা যাতে ক্ষমতায় আসলে মানতে বাধ্য হয় সেটা নিশ্চিত করা। এখন যদি সেটা না করে ক্ষমতার অংশীদারিত্বের পরিকল্পনা থেকে এরকম কিছু হয়ে থাকে, সেটি খুব ভালো ফল নাও দিতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক এম সিদ্দিকুর রহমান খান আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।